আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আছি তোমাদের পদার্থবিজ্ঞানের মডেল টেস্টে, মডেল টেস্ট 1 এর 6 নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে। তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি মাহমুদ আহমেদ। আমার পড়াশোনা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করছি। বর্তমানে হোলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক হিসেবে আছি। তো এই প্রবলেমটা আমরা একটু দেখি। উদ্দীপকে দেওয়া আছে একটি কুয়ার গভীরতা 3500 সেন্টিমিটার, বায়ুর তাপমাত্রা 65 ডিগ্রি ফারেনহাইট, উচ্চ তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 343 ms/1। গ নম্বর প্রশ্নে আমাকে বলছে সেলসিয়াস স্কেলে উক্ত স্থানের তাপমাত্রা নির্ণয় করো। মানে এই যে ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রা আছে এইটাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করার জন্য বলছে। ভেরি ইজি ম্যাথ। আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের একটা সম্পর্ক আছে সূত্রে, এটা জানি। আমরা যদি এই সূত্রটা লিখি, আমাদের দেওয়া আছে কি TF সমান সমান 65 ডিগ্রি। আচ্ছা, তাইলে আমরা জানি যে TC/5 is equal to TF minus 32 divided by 9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের সাথে সম্পর্ক, মানে সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্কে যে সূত্র এটা। সো এইটা থেকে আমরা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নির্ণয় করতে পারবো। সো ফারেনহাইট স্কেলে আমার কত দেওয়া আছে 65, 65 minus 32 divided by 9। So TC/5 is equal to, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার মান কত আসে? 65 minus 32 divided by 5, 65 minus 32 divided by 9, 3.666, 3.666। সো এটা এই 5 এটার সাথে গুণ হবে, আর গুণন TC is equal to, এটার সাথে যদি 5 গুণ দেই তাহলে কত আসে? 18.333, 18.333। শেষ আনসার। গ নম্বর প্রশ্ন খুবই ইজি একটা ম্যাথ ছিল, শুধুমাত্র জাস্ট সূত্র বসাইছি, ক্যালকুলেট করছি, শেষ। ওকে, আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। ঘ নাম্বার যে প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নটা বলছে কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাবে কি না। এটা একটু বোঝা লাগবে। কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি কখন শুনতে পাবো আর কখন শুনতে পাবো না। আমরা জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের পরে যদি এই শব্দটা ফিরে আসে তখন আমরা শুনতে পাবো, মানে প্রতিধ্বনি শুনতে পাবো, আদারওয়াইজ প্রতিধ্বনি শুনতে পাবো না। এটাকে আমি একটু চিত্র সাহায্যে তোমাদেরকে বোঝাই, তাইলে হয়তো আর একটু ভালো বুঝবে। এটা মনে করো একটা কুয়া, এখানে আমি এখান থেকে আমি শব্দ উৎপন্ন করছি, এই পয়েন্টে কুয়ার মুখ থেকে। এই কুয়ার মুখ থেকে আমি শব্দ যেটা উৎপন্ন করছি এইটা এই একবারে কুয়ার তলানিতে এসে ধাক্কা খাবে, তারপর এই শব্দটা আবার উপরের দিকে উঠবে। যদি এই শব্দ এইখান থেকে এখানে এসে আবার উপরে এই পয়েন্টে যেতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে, তার মানে কি আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। আর যদি 0.1 সেকেন্ডের কম হয় তার মানে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। ক্লিয়ার? সো আমরা এটা বের করি যে শব্দটা এখান থেকে এখানে এসে তারপরে আবার এই বিন্দুতে যেতে তার কত সময় লাগে। আমরা জানি শব্দ সমবেগে যায়। তো সমবেগে যদি যায় এখান থেকে এখানে তার যে দূরত্ব আছে, আবার এখান থেকে একই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে। প্রতিধ্বনি শোনার সূত্র আমরা জানি যে 2s is equal vt। এই 2s এর মানে হচ্ছে এই যে অতিক্রান্ত দূরত্বটা সে দুইবার অতিক্রম করতেছে, একবার এখান থেকে এখানে আসছে তারপরে আবার এখানে গেছে। তো আমরা আর কি দেওয়া আছে যে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে দূরত্ব দেওয়া আছে 3500 সেন্টিমিটার, h equal 35 00 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নিতে হবে, মিটারে নিলে 35 মিটার। মানে h বা s একই কথা। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু h হচ্ছে 35, v এর মান তো আমরা জানি, v দেওয়া আছে কত 343
ms ইনভার্স 1 3 4 3 t। তো আমরা এখান থেকে যদি 343 এদিকে আসে তাহলে ভাগ হয়ে আসবে, তার মানে টি সমান কি দাঁড়ায়, টি সমান দাঁড়ায় 2 ইন্টু 35 ডিভাইডেড বাই 343। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসে 2 ইন্টু 35 ডিভাইডেড বাই 343, 0.204 সামথিং কিছু, মানে 0.1 সেকেন্ডের বেশি। তো শেষের লাইনে লিখবো যেহেতু প্রতিধ্বনি শোনার জন্য 0.1 সেকেন্ডের বেশি হলে শোনা যায়, এবং এখানে আমাদের আনসার আসছে কত 0.204, তাহলে অবশ্যই কি প্রতিধ্বনি শোনা যাবে। তো আশা করছি এটা বুঝতে পারছো, দুইটা ম্যাথে খুবই ইজি ছিল। তো এগুলা দেখবা। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর যে প্রশ্ন, এটা আমাদের আলোর প্রতিফলন অধ্যায়ের। তো এই প্রশ্নে আমাদের এইটা উদ্দীপক দেওয়া আছে, এটা উদ্দীপক দেওয়া আছে এবং বলছে যে গঠিত বিম্বটির বিবর্ধন নির্ণয় করো। তো বিবর্ধন নির্ণয় করার জন্য আমরা আমাদের দুইটা সূত্র জানা আছে, একটা হচ্ছে m ইকুয়াল l প্রাইম বাই l, আর একটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ, মডুলাস মাইনাস ভি বাই ইউ। তো আমরা এখান থেকে দেখি আমাদের উপাত্ত কি কি দেওয়া আছে। গ নাম্বার প্রশ্নের জন্য আমাদের এখানে দেখি আমাদের কি কি উপাত্ত দেওয়া আছে। এখানে দেওয়া আছে সি বিন্দু বা কেন্দ্রবিন্দু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা জানি ফোকাস বিন্দু, মেরুবিন্দু এবং কেন্দ্রবিন্দু ঠিক মাঝে থাকে ফোকাস বিন্দু, তার মানে ফোকাস বিন্দু এবং কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব যে কথা, এই মেরুবিন্দু এবং ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব একই কথা, মানে এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। বুঝতে পারছো? তাইলে আমরা ফোকাস দূরত্ব লিখতে পারি, ফোকাস দূরত্ব f ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন দেখো এই বস্তুটা, এই যে লক্ষ্য বস্তু যেটা রাখা আছে, লক্ষ্য বস্তু থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্বটা দেখাচ্ছে 5 সেন্টিমিটার, এই টোটাল দূরত্ব 10, এখানে দূরত্ব হচ্ছে 5। সো দ্যাট মিনস এই 10 থেকে যদি 5 বাদ দিই তাহলে এতটুক দূরত্ব, এই যে এতটুক দূরত্ব এটাও 5, এটাও যদি 5 হয় তাহলে এই 5 এর সাথে এই যে 10 যোগ করি তাহলে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব কি দাঁড়ায়, ইউ ইজ ইকুয়াল 15 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পারছো। তো এখান থেকে আমরা ভি নির্ণয় করব, বিম্বের দূরত্ব নির্ণয় করব। আমাদের একটা চিরপরিচিত সূত্র আছে, সরি 1/f is equal 1/u plus 1/v। এখান থেকে আমরা ভি নির্ণয় করার জন্য ভি যদি এক পাশে রাখি, মানে 1/v is equal 1/f minus 1/u। সো আমরা লিখতে পারি 1/10 minus 1/15। এটা যদি আমরা লসাগু করি তাদের লসাগু আসে 30, এখানে 3 minus 2 1/v, 1/v is equal minus 2 মানে 1/30। সো এটা যদি আমরা উল্টে দিই ভগ্নাংশ দুইটাই কি, তাহলে v is equal 30। তাহলে এখান থেকে আমরা বিম্বের দূরত্বটা পাইছি 30 সেন্টিমিটার। এখন আমরা বিবর্ধনের সূত্র জানি, বিবর্ধনের সূত্র হচ্ছে m ইকুয়াল মডুলাস মাইনাস v বাই ইউ। সো আমরা বিবর্ধন নির্ণয় করতে পারি, বিবর্ধন m is equal মডুলাস মাইনাস v বাই ইউ। তাইলে v বাই ইউ বা মডুলাস করতে পারি যে 30 ডিভাইডেড বাই ইউ হচ্ছে 15, বা মডুলাস থাকলে কিন্তু মডুলাসের ভিতরে নেগেটিভ যে সংখ্যা আছে এটা পজিটিভ, আনসারটা কিন্তু পজিটিভ এ চলে আসে। সো দ্যাট মিন্স আনসার হচ্ছে 2। তো এখানে তোমরা মডুলাস ইউজ করতে পারো, বাট এটা মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে মডুলাস ইউজ করা, যেহেতু এরকম দেওয়া আছে। আশা করছি এই অঙ্কটা বা ম্যাথটা তোমরা বুঝতে পারছো, ইজি ম্যাথ ছিল। শুধুমাত্র এই উপাত্তটা যদি তুমি বের করতে পারো, মানে এই যে উদ্দীপক আছে, উদ্দীপক দেখে যদি এই উপাত্তটা বের করতে পারো তাহলে বাকিটা তোমরা ক্যালকুলেশন করে আশা করি তোমরা আনসার বের করতে পারবা। তো আশা করছি বুঝতে পারছো।
আমরা ঘ নাম্বার প্রশ্নে শিফট করি। আচ্ছা, আমি আশা করছি তোমাদের সবার কাছে এই প্রশ্নপত্রটা আছে। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে, যদি একই ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স নেওয়া হয় এবং লক্ষ্যবস্তুটিকে লেন্সের 5 সেন্টিমিটার সামনে রাখা হয়, তবে উভয় দর্পণের জন্য সৃষ্ট প্রতিবিম্বের আকার, আকৃতি, অবস্থান রশ্মিচিত্র রেখে বিশ্লেষণ করো। এই প্রশ্নটাতে একটু কারেকশন হবে। এখানে দেওয়া আছে লেন্স, লেন্সের জায়গায় হবে দর্পণ। তোমাদের লেন্সের চ্যাপ্টারটা নাই। এখানে একটু কারেকশন হবে যে এখানে দেওয়া আছে উত্তল লেন্স, তোমরা এর জায়গায় লেখা উত্তল দর্পণ। লেন্সের বিষয়টা আলাদা। বলছে যে যদি একই ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স নেওয়া হয় এবং লক্ষ্যবস্তুটিকে লেন্সের 5 সেন্টিমিটার সামনে রাখা হয়, তবে উভয় দর্পণের জন্য সৃষ্ট প্রতিবিম্ব রশ্মিচিত্র রেখে দেখাও। প্রথমে আমরা এই যে দর্পণ আছে, মানে এটা তো অবতল দর্পণ, বলছে আর একটা উত্তল দর্পণ নেওয়ার জন্য, মানে দুইটা দর্পণেই এই চিত্রটা কিরকম হয় এই চিত্রটা তাদেরকে একে দেখানোর জন্য বলছে। আমরা আগে আমাদের যেটা আছে, যে অবতল দর্পণ আছে, এই দর্পণে দেখি আমাদের চিত্রটা কিরকম হয়। আমরা যদি উত্তল দর্পণটা আঁকি, সরি অবতল দর্পণটা আঁকি, তাইলে এইটা মনে করি ফোকাস দূরত্ব বা এফ, এইটা হচ্ছে সি। প্রশ্ন বলে দিছে লক্ষ্যবস্তু দর্পণের 5 সেন্টিমিটার সামনে। তো ফোকাস দূরত্ব যেহেতু 10, মনে করি আমাদের বস্তুটা রাখা আছে এইখানে, ঠিক আছে। এখন আমরা যে এইটার জন্য যে চিত্রটা আসে বা প্রতিবিম্ব যেটা আসে এইটা, আমরা জানি যে কোনো একটা বিন্দু থেকে যদি সমান্তরাল আলোক রশ্মি বের হয়, তাহলে সেটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে চলে যায় এইভাবে, ঠিক আছে। এরপর আরেকটা ইস্যু আছে যে যদি ফোকাস বিন্দু দিয়ে গেল, এরপরটা কি হবে? এরপরটা হচ্ছে এই বিন্দু থেকে আরেকটা রশ্মি যদি কেন্দ্রবিন্দু দিয়ে আপতিত হয়, কেন্দ্রবিন্দু বরাবর আপতিত হয়, তাহলে সেটা কি, সেটি কোন পথে যাবে? যদি এখান থেকে কোনো একটা লক্ষ্যবস্তু কেন্দ্রবিন্দু বরাবর আপতিত হয়, ফর এক্সাম্পল কেন্দ্রবিন্দু বরাবর আপতিত হয়, তাহলে কি ঘটবে? আমরা জানি যে কেন্দ্র দিয়ে আপতিত হলে প্রতিফলনের পর একই পথে ফিরে যায়। তো এটা কেন্দ্র দিয়ে আপতিত হয়েছে, আবার প্রতিফলনের পর কেন্দ্র দিয়ে ফিরে গেছে। এখন এই দুইটা চিত্রকে আমরা যতই পিছন দিকে বাড়াই না কেন, এই যে প্রতিফলিত রশ্মি আছে এটা যতই পিছন দিকে বাড়াই, সেটা কখনো গিয়ে কোনো বিন্দুতে মিলবে না। তো এই জন্য আমরা কি করতে পারি, একটা জিনিস করবো যে এই যে প্রতিফলিত রশ্মিগুলো এগুলোকে পিছন দিকে বর্ধিত করবে। পিছন দিকে বর্ধিত করলে একটা সময় গিয়ে তারা একটা বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুটি হবে তাদের, যে বিন্দুতে মিলিত হবে এখানে আমরা একটা লম্ব রেখে দেবো, এটাই হচ্ছে তাদের প্রতিবিম্ব। আশা করছি অবতল দর্পণে যে যদি ফোকাস দূরত্বের সামনে বস্তু রাখা হয়, তাহলে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা তোমরা বুঝতে পারছো। আর এটা হচ্ছে কিন্তু অবাস্তব প্রতিবিম্ব, এটা কিন্তু বাস্তবে মিলে নাই। প্রতিফলিত যে রশ্মি দুইটা আছে এটা কিন্তু বাস্তবে মিলে নাই, এটা দুইটা দর্পণের পিছনে গঠিত হয়েছে। তো এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আশা করছি বুঝতে পারছো। তো এখন আমরা দেখি এটা উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে এই চিত্রটা এরকম হবে যে যদি দর্পণের 5 সেন্টিমিটার সামনে আমরা বস্তু রাখি, আমরা জানি যে উত্তল দর্পণের ভিতরের দিকে প্রলেপ দেওয়া থাকে,
এইটা যদি ধরি এফ, এটা যদি ধরি সি, আর এইটা এতটুকু মনে করো 5 সেন্টিমিটার, এতটুকু 5 সেন্টিমিটার। আর উত্তল দর্পণে কিন্তু এইদিকে বস্তু রাখলে কোনো বিম্ব গঠিত হবে না। এইদিকে বস্তু রাখলে, কারণ এইদিকে তো যেদিকে এদিকে তো প্রতিবিম্ব গঠন হওয়ার কোনো চান্সই নেই। গোলকের উল্টা সাইডে যখন বস্তু থাকবে তখনই প্রতিবিম্ব গঠিত হবে। এটা মনে করলাম এফ সি, আর এখানে বস্তু রাখা হয়েছে। তাইলে এই যে বস্তু, আমরা সেম আমাদের আগের যে নিয়ম ছিল যে সমান্তরালে যদি আলোক রশ্মি পতিত হয় তাহলে প্রতিফলনের পর ফোকাস বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এইদিকে সে বাস্তবে এসে মিলবে, বাস্তবে আসবে না, সে এই ফোকাস বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে এরকম দেখতে লাগবে, সে এই ফোকাস বিন্দু থেকে সে অপসৃত হচ্ছে, এইদিকে চলে যাবে। আর সেম একইভাবে যদি কেন্দ্রবিন্দু দিয়ে আপতিত হয়, মনে করলাম এইটা এই কেন্দ্র বরাবর আপতিত হয়েছে এবং প্রতিফলনের পর আবার কেন্দ্রবিন্দু দিয়ে ফিরে গেছে, এদিকে আপতিত হয়েছে আবার এদিকেই ফিরে গেছে। সো এই বস্তু দুইটা এই বিন্দুতে এখানে অবাস্তবে মিলিত হয়েছে, অবাস্তবে মিলিত হয়েছে। সো এটা হচ্ছে তাদের অবাস্তব, এই দর্পণে অবাস্তব প্রতিবিম্ব। আর আমরা জানি যে উত্তল দর্পণ কখনোই বাস্তব প্রতিবিম্ব গঠন করতে পারে না, উত্তল দর্পণে সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এই ছিল আমাদের 7 নম্বর প্রশ্ন, বা 7টাই তো তোমাদের সৃজনশীল ছিল। তো সবগুলা সলিউশন করা হয়েছে। আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সাথে কথা বলতে পারবো, নো প্রবলেম। ধন্যবাদ সবাই।